সামনে একটা সিএ ক্যাম্প হয়েছে দেখলাম। এখানে একটা ব্যবসা হচ্ছে, আচ্ছা, একটা দোকান খোলা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিজেপি ছাড়া খারাপ করছে। বারবার দেখেছি আমরা এই যে নাগরিকত্ব দাবি ঠাকুরের বংশের লোক নিয়ে করি, ইতিপূর্বে আমাদের কিন্তু বিক্রি করে দেয় রাজনৈতিক দলের কাছে। এবং যে মানুষগুলো দেশভাগের বলি, তারা যাতে অধিকার নিয়ে এই ভারতবর্ষে বসবাস করতে পারে, তার জন্য কোনো শর্ত নয়। 2003 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল, তখন এই বিল পাস হয়। উনি তখন সই করেছিল মাত্র 12 ঘন্টার মধ্যে উভয় কক্ষে এই নাগরিকত্ব বিলটা পাস হয়ে গেল। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। বাবা সাহেব বললেন, গুরু সাহেব ঠাকুর বললেন, শক্তি না দেখিলে কেউ করে না সম্মান। এখানে যারা অনশনে বসেছে আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনি কি এই দেশে আসেন নাকি আপনার পরিবার এই দেশে ছিল? আমি একটু ইতিহাস সম্পর্কে জানতে চাইছি, আপনারা এখানে এলেন। আমি দেশে এসেছি 71-এর বাংলাদেশ নিয়ে যখন যুদ্ধ হয়, মানে আপনি যুদ্ধটা দেখেছেন? যুদ্ধ করে এসেছি। আপনি যুদ্ধ করে এসেছেন? অর্ধেক সময়টা আমি ও দেশে ছিলাম, যুদ্ধের অর্ধেক সময়। আচ্ছা, আপনি যখন যুদ্ধ দেখেছেন আপনার তখন কত? আমার তখন 21 বছর বয়স। আমি যুদ্ধকালীন এখানে এসেছি, এখানে এসে ক্যাম্পে ছিলাম। তারপরে অনেকেই সবাই ফিরে গেছে, কিছু মানে মুসলিমেও কিছু লোক যায়নি, তার মধ্যে আমি একজন, আমিও যাইনি, আমার বাবা মাও যায়নি। এখানে আমি তখন তো নিঃস্ব একদম। আমরা ব্যাংকে ক্যাশ ডোল পেতাম, এই যে ক্যাম্পে ক্যাশ ডোলে খাওয়াতো। এবার ক্যাম্প বন্ধ হয়ে গেল, কী খাবো? কোনো রকম ওই লোকের বাড়ি কাজ টাজ করে এভাবে চলতে চলতে আমি 82 সালে এখানে ভোট হয়েছে আমার। আপনার মনে আছে যে আপনারা মানে যখন এপার ওপার মিলিয়ে মানুষ আসা যাওয়া করছে, কতজন এখানে থেকে গেল? মতুয়া সমাজের অনেক লোকই থেকে গেছে তখন, অনেক লোক। গুণে তো বলা যাবে না। বলুন। আর তারপর মানে এখানে বাড়িঘর তৈরি হলো, তারপর মানে কারা সাহায্য করলো? বাড়িঘর তৈরি করার পরে আমার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, আই কার্ড যেগুলো থাকে, প্যান কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, এইগুলো আমাদের কার্ডের মোটামুটি ভরিয়ে ফেলেছি বাক্স। তারপরে এখন দেখছি যে আমাদের এসআইআর হচ্ছে। আর ইতিপূর্বে আমি এই এনআরসির বিরুদ্ধে, এনআরসি আইন যখন 2003 সালে পাস হয়, সুকৃতি রঞ্জন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আমরা ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মহাসংঘের ডাকে 2004 সালে অনশন করি। তা আমি একজন অনশনকারী তখনকার। তারপরে আবার 2011 সালে দিল্লিতে যন্তর মন্তর রোডে অনশন করি, অনশন আন্দোলন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে। যেমন আমরা যেভাবে এসেছিলাম, বা পরেও ওই ডিস্টার্বেন্সের পরেও যারা এসছে, তারা খেয়ে এসছে, তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারবে না বাংলাদেশে। এই জন্য আমরা নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে 2011 সালে জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজিদের নেতৃত্বে দিল্লির যন্ত্রমন্ত্র রোডে অনশন করেছি। পরে আবার আমরা এই ঠাকুরবাড়ি শ্রীরাম নাট মন্দিরে সুব্রত ঠাকুরের নেতৃত্বে আবারও বসেছিলাম 2014 সালে। আমাদের একটাই দাবি ছিল, একই দাবি, নিঃশর্ত নাগরিকত্বের দাবি। কিন্তু আমরা দেখেছি, বারবার দেখেছি আমরা এই যে নাগরিকত্ব দাবি ঠাকুরের বংশের লোক নিয়ে করি, ইতিপূর্বে আমাদের কিন্তু বিক্রি করে দেয় রাজনৈতিক দলের কাছে। আমি দেখেছি, এটা খেয়াল করে আমরা দেখেছি, আমি একা না, আমরা বুঝতে পেরেছি যে এরা শুধু আমাদের ব্যবহার করে এদের রাজনৈতিক জায়গাটা তৈরি করে নিচ্ছে। এইবারে আমরা বসেছি আমার অনশন, ততক্ষণ না আমাদের দাবি পূরণ হবে, এইখানে মরে যাব তবু আমরা অনশন চালিয়ে যাবো। মানে 21 বছর বয়সে ওপার বাংলা থেকে এলেন, ওখানে একটা ধর্মীয় নিপীড়ন চলছিল, সারা জীবনটা কি শুধু নাগরিকত্ব আদায়তে কেটে গেল? হ্যাঁ, তাই তো দেখছি। আমার এখন 74+ বয়স। 21 বছর বয়সে এসেছি। আমার ছেলে, বৌমা, নাতি, নাতনি এবং নাতির ঘরের ছেলে মেয়ে, এরা তো বেনাগরিক হয়ে যাচ্ছে। আমি যদি এইটাকে আদায় করে না দিয়ে দিতে পারি, এরা তো আমার মানে বংশ পরম্পরায় বেনাগরিক হয়ে যাচ্ছে। এরা এই মনুবাদের যারা ভারত শাসনের উচ্চ স্থানে বসে আছে, আমি বলবো তারা মনুবাদ। এবং এরাই একদিন আমাদের, একটা সময় অতীতের দিনে আমাদেরকে একেবারে মানুষের পশুর মতো জীবনযাপন করতে বাধ্য করেছিল। আমাদের না ছিল শিক্ষা, না ছিল বাসস্থান, না ছিল জায়গা জমি। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে আমরা এগুলো পেয়েছি। ফিরে
আবার এরা আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। মানে আপনারা আবার সেই অন্ধকারে পিছিয়ে হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে দিচ্ছে, পিছিয়ে নিচ্ছে আমাদের, যাতে নেওয়া যায় সেই চক্রান্ত এরা করছে। আপনারা ওখানে তো একটা ধর্মীয় নিপীড়ন দেখেছিলেন, আবার এখানেও সেই জাতপাতের লড়াই। এখানে আমার ভাইরা যারা হিন্দু বলে নিজেকে গর্ব করে তারাই আমাদের এখানে নিষ্পেষণ করছে। ৭৪ বছর বয়সে এই অনশন আর কতদিন চালাবেন? শরীরের অবস্থাও তো খারাপ হয়ে উঠছে। আমরা তো আমাদের ভাইরা একেবারে জ্ঞান হারিয়ে যখন যাচ্ছে তখন তাকে ধরে নিয়ে যাচ্ছে হসপিটালে, সেটা তো সে টের পাচ্ছে না। জ্ঞান থাকতে জ্ঞানও তো আমরা হসপিটালে যাবো না, এখানেই মরবো, এই পণ নিয়ে আমরা বসেছি। আচ্ছা, এই যে মতুয়াদের দীর্ঘদিন ধরে এক পক্ষ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার, এক পক্ষ রাজ্য সরকার, এই যে মতুয়াদের নিয়ে টানাটানির মাঝে মতুয়াদের কি আদৌ উন্নতি হচ্ছে? আমি বলছি যে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, পড়াশোনা। না, রাজ্য সরকার কিছু কিছু কাজ করেছে যেটা অস্বীকার করা যায় না, সেটা সহযোগিতা করেছে আমাদের। কিন্তু এই নাগরিকত্ব ব্যাপারটা এই রাজ্য সরকারই সই করেছিল রেলমন্ত্রী থাকাকালীন। উনি 2003 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল, তখন এই বিল পাস হয়, উনি তখন সই করেছিল। মাত্র 12 ঘন্টার মধ্যে উভয় কক্ষে এই নাগরিকত্ব বিলটা পাস হয়ে গেল। এই পৃথিবীর ইতিহাসে নেই যে কোথাও কোনো রাষ্ট্রে মাত্র 12 ঘন্টার মধ্যে একটা এত বড় আইন পাস হয়ে যায়। এটা করেছিল, হয়তো সেখানে আমি বলবো হয়তো সেটা ভুল উনি করেছে, দলের মানে নিজেকে স্বার্থ আদায় করার জন্য রেলমন্ত্রী, যাই হোক। কিন্তু এখন আমি মনে করি যে একমাত্র যারা আমাদের মানে যে সাপে কামড়েছে সেই সাপেই বিষটা তুলতে পারে, এটা আমি মনে করি। আজকে 8 দিন আমাদের মানুষ 11 জন অসুস্থ, আর যারা আছে এরা সবাই অসুস্থ, মানে কথা দিয়ে মানে মুখ দিয়ে কথা বলার মতো অবস্থা নেই। আমাদের দাবি ছিল দেশভাগের বলি মানুষ, ছিন্নমূল মানুষ। দেখুন, এই দেশটা ভাগ হয়েছিল যে মানুষগুলো বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে যারা সংখ্যালঘু, তারা তো কোনো অপরাধ করেনি, তারা ওপারে থাকতে পারলো না, এপারেও তাদের ভোটে সরকার গঠন হলো, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হয়েছে, তারপরেও তাদেরকে বলা হচ্ছে অবৈধ ভোটার। তারই দাবিতে যে দেশভাগের বলি মানুষগুলোকে যারা চলে এসেছে, তারা যে একটা কাট অফ ডেট করেছে যে 24 সালের 31শে ডিসেম্বর, আমাদের দাবি সেই পর্যন্ত যারা এসছে, যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের নাম কাটা যাবে না। যদি কারো না উঠে থাকে তাদের নাম তোলা, এবং সিএর নামে যে ভাওতা বিভিন্ন রকম যে এভিডেন্স কাগজপত্র যেটা চাওয়া হচ্ছে, কোনো সরকার আপনি বলুন এই দেশ থেকে যদি আপনি চলে যান নির্যাতিত হয়ে, সেই সরকারকে আপনাকে ধর্মীয় কারণে বিতাড়ন হচ্ছে এরকম কোনো ডকুমেন্টস কোনো পঞ্চায়েত, কোনো পৌরসভা, কোনো পঞ্চায়েত সমিতি, কোনো জেলা পরিষদকে আপনাকে লিখে দেবে? এটা কি সম্ভব? তাহলে যে মানুষগুলো পূর্ব বাংলার থেকে বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছে, আমি পূর্ব বাংলাটাই বলবো, সেই মানুষগুলোকে সেই দেশের তারা যারা সংখ্যাগুরু, তারা কখনই কোনো কাগজে লিখে দেবে না তোমাদেরকে ধর্মীয় কারণে তাড়ানো হচ্ছে। তাহলে এই যে শর্ত বা যে কাগজপত্র চাওয়া হয়েছে, এটা তো নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা না। মূলত যারা বাংলাভাষী বাঙালি, তাদেরকে আজীবন দিল্লি ঘৃণার চোখে দেখে, তারই বহিঃপ্রকাশ আগামী যাতে বাঙালি নিধন হয় সেই চক্রান্ত চলছে। আপনারাও বাংলার মিডিয়া, আমার মনে হয় আপনারাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন। যারা রবীন্দ্রনাথের গানকে যারা শ্রদ্ধা সম্মান করে না, আমি মনে করি তারা বাংলা বিদ্বেষী, যার জন্য এদের বিনাশ হওয়া দরকার। আমি আমার বাঙালি, বাংলাভাষী এবং যারা উদ্বাস্তু, শুধু তো মতুয়ারাই নয়, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে, তাদেরকে এই এখানে মতুয়া ছাড়া আর কোন কোন মানে সংখ্যালঘু মানুষ? এখানে যেমন ধরেন ও পিছনে একজন আছে গোপাল রায়, সে হচ্ছে ব্রাহ্মণ সমাজের, এরকম অনেকেই আছে, শুধু মতুয়া নয়। আমাদের মতুয়ার মধ্যে গুরুচাঁদ ঠাকুরের একটা কথা ছিল যে এ ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে। মতুয়াদের মধ্যে দেখবেন বাংলাদেশে যেমন 3 কোটি মিয়া, মুসলমানরাও এখানে আসে। এই জায়গায় কোনো জাতাজাতি নেই, কোনো উঁচু নিচু নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লালন সাহেব বললেন কবে এমন হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। আমরা সেই আদর্শে বিশ্বাসী। মানুষের মধ্যে কেন বিভাজন, মানুষে কেন উঁচু নিচু বিভাজন, তারই বিনাশ হওয়া দরকার। এবং যে মানুষগুলো দেশভাগের বলি, তারা যাতে অধিকার নিয়ে এই ভারতবর্ষে বসবাস করতে পারে, তার জন্য কোনো শর্ত নয়। যারা ভারতে এসেছে
তাদের ভারত সরকারের উচিত যে তারা এদেশের নাগরিক, তাদের এদেশে থাকার অধিকার আছে, এটাই সরকারের নতুন আইন এনে বা পার্লামেন্টে এটা ঘোষণা করা উচিত যে যারা দেশভাগের বলি, যারা ছিন্নমূল উদ্বাস্তু, তারা নাগরিক। আমাদের এই দাবি। এবং শান্তনু ঠাকুর কোথাও গিয়ে বলছেন যে সিএ একটা করে সার্টিফিকেট আমি দিয়ে দেবো, কেউ নাগরিকত্ব হারাবে না। এখান থেকে সাংসদ হয়েছে, মতুয়া সমাজ থেকে কেন্দ্রের সাংসদ হয়েছেন। দেখুন, তানার বিপদে বুদ্ধিনাশ একটা কথা আছে না, কখনো কখনো দেখবেন কোনো মানুষ যখন এই ধরাটাকে সরা মনে করে, তখন ঈশ্বর হোক, জানি না তিনি কোথায় থাকেন, কিভাবে থাকেন, তানারা এই মানুষকে দিয়ে এমন কিছু কুরুচিকর মন্তব্য করায় তার বিনাশের জন্য। তারই বহিঃপ্রকাশ এই শান্তনু ঠাকুর হচ্ছে। এই বনগাঁ এলাকায় বলুন, এই বনগাঁ লোকসভায় যদি আমি ধরে নেই 80% মানুষ কিন্তু মতুয়া, দেশভাগের বলি মানুষ, তাদের ভোটে তিনি সরকারে এসছেন। আর তাদের বলছে সরকার, তানার সরকার বলছে, কেন্দ্রীয় সরকার, যে তারা অবৈধ। তাহলে বুঝতে পারছেন ওনার বিপদে বুদ্ধি না, যার ভোটে জিতেছে আজকে তারাই অবৈধ। এটাই এটা ভারতবর্ষের সংবিধানের অপমান আমি মনে করি। এবং একটা জিনিস দেখুন, এই সার্টিফিকেটটা যেটা দেওয়া হয়েছে, দেখুন 5 নম্বর কলমে লেখা হচ্ছে যে আপনাকে প্রথমেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের অ্যাটাস্টেড দিয়ে বলতে হবে যে আপনি বাংলাদেশি। এটা একটা আমরা বাংলাদেশি, তাহলে আমি ভারতবর্ষের মানুষ, আমি কেন স্বীকারোক্তি দেবো আমি বাংলাদেশি? এবং যে মানুষটা এখানে তার কাটা বেরিয়ে খাল বিল ঝাঁপিয়ে, দেখুন 71-এর কথা আপনারা জানেন কি না জানেন আমি বলতে পারবো না, মায়ের সামনে ছেলে খুন হয়েছে, পিতার সামনে মেয়ে ধর্ষিতা হয়েছে, সেই মানুষগুলো সর্বহারা হয়ে এবারে এসেছে। তাদেরকে যেভাবে হোক তারা নেতা মন্ত্রী মিনিস্টার ধরে হাত পাও ধরে বিভিন্ন মানুষকে অর্থ দিয়ে কাঠখুড়ি পুড়িয়ে অনেক পরিশ্রমের বিনিময়ে, অনেক বাধাবিঘ্নের বিনিময়ে তারা কিন্তু এই ভোটার লিস্টে নাম তুলেছে। কেউ আধার কার্ডটা করেছে, প্যান কার্ডটা করেছে। তাদের ভোটে যারা সরকার হয়েছে, গঠন হয়েছে, তাদেরকে বলছে অবৈধ ভোটার। এর থেকে আর কি বলা যায়? আমরা তাই একটাই দাবি, আমাদের কোনো শর্ত নয়, কোনো ফর্ম ফিল আপ নয়, সরকারের শুভবুদ্ধি হোক, তারা যেন পার্লামেন্টে আইন এনে ঘোষণা করে যারা দেশভাগের বলি ছিন্নমূল মানুষ, যারা বাংলাভাষী বাঙালি, তারা ভারতবর্ষের নাগরিক। এখানে সামনে একটা সিএ ক্যাম্প হয়েছে দেখলাম, এখানে একটা ব্যবসা হচ্ছে, একটা দোকান খোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি ছাড়া কারা করছে? বুঝছি, শান্তনু ঠাকুর সুব্রত যারা পরিচালনা করছে, তারা তো একটা দোকান খুলেছে, কেনা বেচা ভালোই চলছে। একসময় মতিও কাট করেছিল। আমি শুনলাম নাকি একটা সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট 400-500 টাকা করে নিচে, এটা কি সত্যি? হ্যাঁ, দেখুন, এই যে মতিও কার্ডটা প্রথমে 100 টাকা করে নেওয়া হয়েছে। যে মতিও কার্ডটা নিয়ে আপনি ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা যেতে পারবেন না, টিটি আপনাকে ফাইন করবে, কিন্তু ওর কোনো ভ্যালু নেই। এখন আবার এই যে কাগজপত্র দিয়ে টিয়ে আপনি তো 400 শুনেছেন, কারোর কাছে 800, 500, 10,000, 5,000ও নেওয়া হয়েছে। মানে একটা দোকান খোলা হয়েছে। যে মানুষগুলো সর্বশান্ত মানুষ, দেশভাগের বলি মানুষ, নিঃস্ব মানুষ, ওনারা জানে ওনার সরকার যা করেছে আগামী দিনের ডিটেনশন ক্যাম্পে যাবে, তাই দেখছে তাদের ঝোলা বোলায় যা আছে সেটাকেও আমি কেড়ে নিই। বলুন, একটা মানুষ যদি 100 টাকা দিয়ে একটা মতিও কার্ড করে, যদি 1 কোটি মতিও কার্ড হয়, তাহলে 100 কোটি টাকার মতিও কার্ড হয়েছে। তাহলে এই যে 500, 700, 800 একবার গুণ করে দেখবেন, ব্যবসাটা কিন্তু খুব একটা কম আনা, ওই আদানি আম্বানির মতোই। আরে এই যে যাদেরকে বেনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে নিচ্ছে, আগামী দিন এদের আদানির কল কারখানায় মিলে লেবার বানানো, কৃতদাস বানানো ছাড়া আর কিচ্ছু না। আপনারা বাঙালি, আপনাদের কাছে অনুরোধ করব, জাতি সমাজ আগে। আমার ভাষা, আমি মাতৃভাষা, আমার মাতৃভাষা বাংলা, আমি বুক ঠুকে বলি, আমার গর্ব, আমি বাঙালি, আমার ভাষা বাংলা। তাই আপনারাও চেষ্টা করবেন মানুষকে সজাগ করা। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। বাবা সাহেব বললেন, গুরুচাঁদ ঠাকুর বললেন, শক্তি না দেখিলে কেউ করে না সম্মান। শক্তির প্রদর্শন হোক, অধিকারের আন্দোলন হোক, সকল বাঙালি সংঘবদ্ধ হোক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।